নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ উত্তরাখণ্ডে আমাদের দ্বিতীয় দিন। গুড মর্নিং ফ্রম বিনসার। আজকে আমরা বিনসার থেকে বেরিয়ে যাব উদ্দেশ্য পাতাল ভুবনেশ্বর। তার আগে মন ভরে বিনসারের গুড মর্নিং। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এসেছি আমরা। আমরা এসেছি এখন কাসোর দেবী টেম্পলে। এটা বিনসারে কাসোর দেবী টেম্পল। এই ফুলটার নাম সারাংস। জানি ধুতরা ফুলের মতো দেখতেও লাগছে না, নাম সারাংস। খুলে গেল, ফুলটা খুলে গেল। ঠিক আছে ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি এটাই না। মন্দিরে ঢোকার মুখেই লেখা আছে এই কাসোর দেবী কেভে স্বামী বিবেকানন্দও এসেছিলেন 1890 সালে। দেখি মনটা খুব ভালো লাগায় ভরে গেল। এই মন্দিরের চারপাশে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল। আরও এক অদ্ভুত ভালো লাগা এই মন্দিরকে ঘিরে এই জন্য লাগলো যে এই মন্দিরে যিনি পুজো করছিলেন তিনি কিন্তু একজন মহিলা। এই মন্দির থেকে আরেকটু উঁচুতে আমরা উপরে উঠছি, যেখানে কিনা জিরো গ্র্যাভিটি ফিল করা যায়। পুরো মন্দির চত্বরটি একটি অসম্ভব সুন্দর মায়াময় নির্জনতায় ঘেরা। মনে হবে এখানে কিছুক্ষণ সত্যিই সময় কাটাই, কিন্তু হাতে তো আমাদের সময় অল্প, তাই আমাদের বেরোতে হবে পরবর্তী ডেস্টিনেশনে। তাই এখানে আমরা ঠিক করলাম ব্রেকফাস্টটা সেরে নেব। তাই এখানে বসে প্রকৃতির কোলে পাহাড়ি ব্রেকফাস্ট। এবার শুরু হলো আমাদের সারাদিনের যাত্রা। আর এবার আমাদের উদ্দেশ্য গোলু দেবতা টেম্পল। আর যাত্রার পুরো রাস্তাতেই রয়েছে সেই অসম্ভব সুন্দর উত্তরাখণ্ডের পথ, যেখানে রয়েছে পাহাড়, পাইন গাছে ঘেরা সবুজ সুন্দর ছায়া ঘেরা রাস্তা। গোলু দেবতার টেম্পলে সবাই নিজের মনের ইচ্ছাকে লিখে এবং তার সাথে একটু ঘন্টা বেঁধে ঝুলিয়ে রাখে। মানুষের বিশ্বাস এই যে ভগবান তাদের সেই ইচ্ছা পূরণ করবেন।
পুরো মন্দির জুড়ে তাই অসংখ্য কোড পেপার ইচ্ছে সম্বলিত লেখা ঝুলছে এবং ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। আমাদের যাত্রা শুরু হলো এবার আমাদের পরবর্তী গন্তব্য পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। ভারতবর্ষের প্রতিটি কোণায় কত যে বিস্ময় লুকিয়ে আছে তা মনে হয় না ভারতবর্ষকে ঘুরে দেখলে বোঝা সম্ভব নয়। এর এক এক কোণায় মানুষের এক এক রকম বিশ্বাস, এক এক রকম সংস্কৃতি পরতে পরতে উপলব্ধি করা যায় যদি একমাত্র ঘুরে দেখে তাকে ছুঁয়ে দেখা যায়। এই যে অপরূপ সুন্দর রাস্তাটা, এই রাস্তার শেষে আজকে আমরা গিয়ে পৌঁছবো পাতাল ভুবনেশ্বরে, যেখানে মাটির গুহার নিচে নাকি কিছু ভাস্কর্য রয়েছে। তাই আমাদের পরবর্তী গন্তব্য আজ পাতাল ভুবনেশ্বর। চলুন যাওয়া যাক। আর রাস্তার মাঝে আমরা এখন নেমেছি সরজু নদীর রিভার বেডে। এই সেই সরজু নদী যা বয়ে গিয়েছে অযোধ্যা শহরে, তাকে একটুখানি ছুঁয়ে দেখে গেলাম। আবার শুরু করলাম যাত্রা। এই যাত্রায় কোনো ক্লান্তি নেই, কারণ চারপাশের প্রকৃতি প্রত্যেক মুহূর্তে বদলে যাচ্ছে। আর এই প্রকৃতি দেখলে যেমন চোখের আরাম, সেরকমই মনেরও শান্তি। এই যে আমরা এসে পৌঁছেছি পাতাল ভুবনেশ্বরে, যেখানে টিকিট কেটে আমাদের নিচে নামতে হবে। এটা আবার এএসআই প্রহিবিটেড এরিয়া। এখান থেকে আমাদের ক্যামেরা, মোবাইল সবকিছু জমা রেখে নিচে যেতে হয়েছিল। বলো তোমরা কেমন ঘুরে এলে পাতাল ভুবনেশ্বর মন্দির? কি দেখলে ভেতরে? আমি তো ঢুকতে পারিনি, আমি ভয় পেয়ে এই 2 স্টেপ নেমেই ভেতর থেকে বাইরে চলে এসেছি। তোমরা কেমন দেখে এলে? দেখো, আমার কাছে বা আমার ছেলে, আমরা দুজনেই ঢুকলাম এবং প্রথম দিকে তুমি জায়গাটা ভয় পেলে, সেইটা হয়তো সবাই হচ্ছে নাকি তোমার একটু হয়ে গেছে, বাট পরে ওরকম একটাই জায়গা আছে যেখানে তোমাকে একটু শুয়ে নামতে হবে। টোটাল 82খানা সিঁড়ি আছে এবং স্টেপস করা আছে এবং ভেতরে লাইট এবং অক্সিজেন যদি কোনো অভাব হয় অক্সিজেন সিলিন্ডার সমস্ত মেডিকেল সাপোর্টও রয়েছে, যেটা চেনও আছে এবং নামার সময় অনেক চেন দিয়ে আমরা নেমেছি। চেনটা ধরে ধরে নামা হচ্ছে, কোনো পড়ে যাওয়ার ভয় নেই এবং লোককে খুব সুশৃঙ্খলিত মানে একদম শৃঙ্খলা মেনে তোমার নামছে। এবং প্রত্যেকটা ব্যাচের সাথে 20 জন 22 জন করে একজন করে গাইডও আছে, যে গাইড করে গল্পগুলো বলেছে। তো যেটা আছে এখানে বলে যে এটা নাকি ক্রেতাযুগ বা তার আগে থেকে এখানে রয়েছে। মহাভারতের সময় পাণ্ডবরাও এসেছিলো, মহাভারতের সময় পাণ্ডবরাও এখানে এসেছিলো। এবং আরও যেটা দেখলাম যে আমরা এখানে বলে 4 ধাম যাত্রা যদি কেউ করতে না পারে সে এখানে এসে করতে পারে। কেন একটা জায়গায় কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, শক্তিপীঠ
সমস্ত, তারপরে তোমার গঙ্গোত্রী। এই জলটা কিসের? এই জলটা হচ্ছে বলতে যে শিবের জটা থেকে যেমন গঙ্গা যেমন নামছে সেরকম একটা জায়গা আছে, সেখান থেকে শিবের জটার মতো জল চুয়ে চুয়ে নামছে। আমরা সেইখান থেকে একটা কুণ্ড করা আছে, সেই কুণ্ড থেকে আমরা এই জলের বোতলটা, অন্য কিছু ছিল না আমাদের কাছে, ভাগ্যক্রমে জলের বোতল ছিল, সেই জলের বোতল নিয়ে আমরা জল ব্রহ্মার পাঁচ নম্বর মাথাটা দেখলাম। হ্যাঁ, এটা ব্রহ্মার 5 মাথা ছিল। এবং একটা জায়গায় আমরা দেখলাম যে ব্রহ্মাকে লিঙ্গরূপেও পুজো করা হয়, কিন্তু সেখানে জল পড়ছে না, কেন কি পূজা একমাত্র আমাদের পুষ্কর মন্দিরে হয়, সেটা উনি গাইড আমাদেরকে বললেন। আরো একটা জায়গায় আমাদেরকে গণেশের যখন মাথাটা কেটে গেছিল, গণেশের যেখানে গণেশের তো আমরা জানি গণেশের মাথা কেটে দেওয়া হয়েছিল, আমাদের মহাদেব কেটে দিয়েছিলেন। এবং মহাদেবকে যখন পার্বতী দেবী মানে অনুরোধ করেছিলেন যে তুমি যদি মৃত্যু দিতে পারো তাহলে জন্মও দিতে পারবে, তো ততক্ষণ না আমাদের সেই হাতির যে আমাদের মাথাটা আমাদের গণেশ ঠাকুরের উপর বসানো আছে সেটা যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছিল, তখন সেটা একটা ব্রহ্মকমল বলে একটা আমাদের বোঝালেন উনি, সেখান থেকে অমৃত পড়তে থাকছিল শরীরটার উপরে, মানে গণপতি বাপ্পার শরীরটার উপরে। তো সেই জায়গাটা এখানে করা আছে। আর একটা সোয়ান দেখলাম যেখানে বলা হয় যে হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল বিষ এবং হচ্ছে অমৃত দুটোই এসেছিল, তো দুটোতেই নাকি মহাদেব পান করতে বারণ করেছিলেন। তো ওই খেয়ে রক্ষা করার জন্য কী করবেন, তখন মহাদেব বলেছিলেন যে ব্রহ্মা জিজ্ঞেস করেছে, ব্রহ্মাকে বলেছেন তোমার যে বাহন আছে হাঁস, তাই তো হাঁস, তো হাঁসকে বলো যে ওইটা রক্ষা করতে। তো হাঁসে যাওয়ার মনের মধ্যে একটা খুব মানে ওই চলে এসেছিলো, লোভ চলে এসেছিলো যে অমৃত যদি খেয়ে নেয় তো আমিও হচ্ছে এই হয়ে যাবো, অমর হয়ে যাবো। তো সেই জন্য কী করে যখন জানতে পারে তখন শিব একটা ত্রিশূল দিয়ে হাঁসের মাথাটা কেটে দেয়। তো এইখানে একটা সিম্বলাইজ করা আছে, আমরা দেখলাম যে এগুলো কি গুহার মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্ত ঘটনাগুলো রয়েছে। খুবই সুন্দর গুহা, ভেতরে লাইট আছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার আসতে। চলো, ঠিক আছে। আজ আমাদের রাত্রি যাপন চাকুরিতে। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন আর অপেক্ষা করবেন পরবর্তী পর্বের।